আর অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলে যে প্র্যাকটিস করাবো ওর বাইরে পরীক্ষাতে প্রশ্ন হয় না, হবে না। আমি একটাই সাবজেক্ট পড়াই, কিন্তু যেটা পড়াই সেটা কাঁপানোর দায়িত্ব নিই। মাধ্যমিক 2027 ভৌত বিজ্ঞান কাঁপানোর জন্য, ভৌত বিজ্ঞানে 100 পাওয়ানোর জন্য অ্যাডভেঞ্চার একাডেমির নতুন সিরিজ বিগ ব্যাং 10, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি প্রচন্ড খুঁটিয়ে খুঁটিয়ে বেছে বেছে মাত্র 10টা করে প্রশ্ন তৈরি করছি। যে 10টা প্রশ্ন করে দিলে তোর ওই চ্যাপ্টারটার কনসেপ্ট আরো একবার রিভিশন হয়ে যাবে, চ্যাপ্টারটা আরো একবার হাতের মুঠোয় চলে আসবে। আগের দিন তোরা গ্যাসের আচরণ চ্যাপ্টারটা করে নিয়েছিস, দেখে নিয়েছিস, 10টা প্রশ্ন করে চ্যাপ্টারটা রিভিশন হয়ে গেছে। আজকে একই রকম ভাবে তোদের প্রত্যেকের কথায় তাপের ঘটনা সমূহ চ্যাপ্টারটাকে উড়িয়ে দেবো। চ শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। শুরু করি। প্রথম প্রশ্ন দেখ, বলে দিয়েছে কঠিনের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? দেখাও যে এর মান প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভর করে না। দেখ, যাদের সেকেন্ড সামেটিভের তাপ ছিল এগুলো একদম মাথার মধ্যে গেঁথে আছে, কিন্তু তুই কি মুখস্থ করেছিস? তুই যদি অ্যাডভেঞ্চার একাডেমি থেকে পড়ে থাকিস, তুই যদি আমাদের ওয়ান শট দেখে থাকিস, তুই যদি আমাদের ব্যাচ থেকে ক্লাস করে থাকিস, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি তোর মধ্যে মুখস্থের ব্যাপারটা নেই, তোর মধ্যে বোঝার ব্যাপারটা চলে এসেছে। কিন্তু তুই যদি অ্যাডভেঞ্চার একাডেমি থেকে নতুন পড়ে থাকিস, তুই যদি প্রথমবার ভিডিও দেখে থাকিস, তাহলে হয়তো হতেও পারে তুই এটাকে মুখস্থ করেছিস। দেখ তো, এইভাবে এটাকে পড়তে হতো। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে কি? ধর একটা কঠিন পদার্থ রয়েছে, এটা দৈর্ঘ্যটা হচ্ছে L1, আমি বলছি এখনের উষ্ণতাটা হচ্ছে T1। আমি কি করলাম, উষ্ণতা একটুখানি বাড়িয়ে দিলাম, T1 ছিল, উষ্ণতা বাড়িয়ে আমি T2 করে দিলাম। এই T2টা গ্রেটার দেন T1, একদম পরিষ্কার। এবার স্বাভাবিক দাদা উষ্ণতা বাড়ালে দৈর্ঘ্য বৃদ্ধি পায়, বললাম একদম বৃদ্ধি পায়। তাহলে দৈর্ঘ্য দাদা কিছুটা বাড়লো, তাহলে এখানটা L2 হলো, যেখানে L2টাও গ্রেটার দেন L1, একদম ফিজিক্সের সোজা সোজা কনসেপ্ট। এবার দাদা তুমি বলো, দৈর্ঘ্য ছিল L1, হলো L2, বৃদ্ধি হলো কতটা দৈর্ঘ্যের? আমি বললাম দাদা বেড়ে যদি L2 হয় তাহলে L2 মাইনাস L1 এ নিশ্চয়ই হবে। হ্যাঁ হ্যাঁ একদম তাই হবে। আচ্ছা তুই আমাকে বলতে একটু উষ্ণতা কতটা বাড়লো? দাদা উষ্ণতা ছিল T1, আচ্ছা হলো T2, তার মানে উষ্ণতার যে বৃদ্ধিটা হয়েছে সেটা হচ্ছে T2 মাইনাস T1। আমি বললাম একদম 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 ঠিক বলেছিস। আচ্ছা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে কিভাবে বেশ লিখতাম আমরা? দাদা আলফা দিয়ে লিখতাম। আলফাকে বেশ কি লিখতাম না, উপরে লিখতাম বৃদ্ধি যতটা হয়েছে L2 মাইনাস L1, নিচে লিখতাম প্রাথমিক দৈর্ঘ্য L1, এবং তার সাথে লিখতাম যতটা উষ্ণতা বৃদ্ধি হয়েছে। আমি বললাম আচ্ছা দাদা এর ডেফিনেশনটা কেন আমি মুখস্থ করেছিলাম। আমি বললাম দাঁড়া দাঁড়া দাঁড়া, মুখস্থ করার কোনো গল্প নেই, তুই এই পর্যন্ত লিখতে পারছিস তো? তাহলে দেখ তো তুই ডেফিনেশনটা নিজে বলতে পারিস কিনা। এর ডেফিনেশন লেখার জন্য আমি তোদেরকে বারবার ওয়ান শটের মধ্যে ব্যাচের মধ্যে শিখিয়েছি। যারা ওয়ান শট দেখিসনি এই ভিডিওটার পরে ডেসক্রিপশন সেকশন চেক করে এই ভিডিওটার টাইটেলের পাশে দেখ মোর লেখা রয়েছে, ক্লিক করলে ডেসক্রিপশন বেরিয়ে যাবে, ওর মধ্যেও দেওয়া আছে। আর যদি পিন কমেন্ট দেওয়া থাকে তাহলে পিন কমেন্টের মধ্যেও দেওয়া রয়েছে। এইবার এই যে L1টা রয়েছে সেইটাকে 1 করতে হবে, এই যে T2 মাইনাস T1টা রয়েছে সেটাকে 1 করতে হবে। মানে দাদা ডেফিনেশন লেখার সময় এই নিচের গুলোকে 1 করতে হয়, 1। হ্যাঁ, আর ফিজিক্সের ভাষায়, কেমিস্ট্রির ভাষায় 1 কে একক বলা হয় সংজ্ঞা বলার সময়। তার মানে দাদা এইভাবে তো লেখা যেতে পারে না। হলো কিভাবে বলতো না, এইটাকে যদি 1 করি, এইটাকে যদি একক করি, তাহলে কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে, কারণ আলফার ভ্যালুটা যখন লিখবো উপরে L2 মাইনাস L1 থাকবে, নিচে এটাও 1 হয়ে যাবে, আর এই উষ্ণতার বৃদ্ধিটাও 1 হয়ে যাবে। তাহলে বলা যেতেই পারে কোন কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যতটা পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে সেটাই সেই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। কারণ নিচের দুটো যদি 1 হয় তাহলে যতটা দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে মানে L2 মাইনাস L1 তার ভ্যালুটাই তো আলফার সাথে সমান। তাই বললাম কোন কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে মানে L1টা 1 হয়ে গেল, একক উষ্ণতা বৃদ্ধির জন্য মানে T2 মাইনাস T1টা 1 হয়ে গেল। যখনই দুটো 1 হলো L2 মাইনাস L1 এর ভ্যালুটা আলফার সাথে সমান হয়ে গেল। তাহলে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকেই সেই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা বলে। গল্প শেষ। তোরা জানিস এটা উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তোদের প্রত্যেককে বারবার করে শিখিয়ে দিয়েছিলাম। এবার তোকে বলে দিয়েছে দেখাও যে এর মান প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভর করে না। খুবই সহজ ব্যাপার, মাত্রা বিশ্লেষণ করে দিতে হয়। আলফা মাত্রা
L2 মাইনাস L1 এর মাত্রা, নিচে L1 এর মাত্রা, T2 মাইনাস T1 এর মাত্রা। আরে ভাই, যদি তোর কাছে 5 সেন্টিমিটারের একটা কাপড় থাকে, অনেক বড় দেখিয়ে দিচ্ছি, 5 সেন্টিমিটারের যদি কাপড় থাকে, তুই যদি একটুখানি 2 সেন্টিমিটার কেটে দিস, তাহলে এখন কতটা পড়ে আছে? দাদা 3 সেন্টিমিটার পড়ে আছে। তার মানে তুই মানতে বাধ্য দৈর্ঘ্যের একক আর দৈর্ঘ্যের পরিবর্তনের একক একই। পরিবর্তিত দৈর্ঘ্যটাই তো 3 সেন্টিমিটার। তুই 5 থেকে 2 বাদ দিয়ে দিলি, তবেই তো 3 পড়ে আছে। 5-এর একক ছিল সেন্টিমিটার, যেটা পড়ে আছে তারও একক সেন্টিমিটার। মানে দাদা, মানে এই যে এইটা রয়েছে আর এইটা রয়েছে, এই দুটো কি? একটা দাদা পিওর দৈর্ঘ্য আর একটা দৈর্ঘ্যের বৃদ্ধি। এই দুজনের একক একই হবে তো? আমি বললাম একদম হয়, একই হবে। এর একক যদি সেন্টিমিটার হয়, এর এককও সেন্টিমিটার হবে। এর একক যদি মিটার হয়, এর এককও মিটার হবে। আর তার মাত্রাও সেম হবে। তার মানে আমি যখন মাত্রা লিখছি, তাহলে উপরের মাত্রাটা এল লিখি, নিচে মাত্রাটাও এল লিখি, আর উষ্ণতার মাত্রা আমি থিটা লিখছি। এগুলো হাতের মোয়া হয়ে যাওয়ার কথা নেই। এবার এল এল গেল, থিটা ইনভার্স হয়ে গেল। মাত্রা বিশ্লেষণের মাধ্যমে কি দেখতে পেলি? যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কেবলমাত্র উষ্ণতার বৃদ্ধির উপর নির্ভরশীল, প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভর করছে না। গল্প শেষ। বুঝতে পারছিস? এইভাবেই ফিজিক্স পার্ট, এইভাবেই কেমিস্ট্রি পার্ট, এইভাবেই টোটাল ফিজিক্যাল সায়েন্স অ্যাডভেঞ্চার একাডেমিতে পড়ানো হয়। ভৌত বিজ্ঞান এখানে কাঁপে, এখানে কেউ পড়ে না, এখানে কাঁপায়। দিস ইজ দ্য পার্থক্য। আর যেটা করাবো সেটাই করে যা, যেটা করাবো সেটা ছাড়বি না, তার বাইরে কিছু করবি না। তোকে 100 পাওয়ানোর দায়িত্ব আমার। আমি বারবার করে বলি কথা, আর প্রত্যেক বছর দেখিয়ে এসেছি। এবারে সেকেন্ড সামেটিভে দেখে নিয়েছিস তো, পশ্চিমবঙ্গ জুড়ে কাঁপিয়ে দিয়েছে আমাদের ছেলেমেয়েরা। সেকেন্ড প্রশ্ন দেখ, তো বলবে দাদা ওই কাঁপানোর গল্পটা কিন্তু মাধ্যমিকে বলতে হবে। আরে মাধ্যমিকে এখানে দাঁড়িয়ে বলবো। কঠিনে 3 ধরনের প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি? আরে জানিস তো, আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। আরে ভাই, শুধু এটা পড়লে হবে? আরেকটা দেয় তো এখন পরীক্ষাতে, কি দেয়? আরে 3 আর 2 এর লসাগু কত বল? 6। 6 দিয়ে উপরে গুণ করে দে, তাহলে 6 আলফা ইকুয়াল টু 6 বিটা বাই 2 ইকুয়াল টু 6 গামা বাই 3। এইটা একটা পরীক্ষাতে দিতে পারে। আরেকটা এটা দিতে পারে, 6 আলফা ইকুয়াল টু 3 বিটা ইকুয়াল টু 2 গামা। খতম। নেক্সট, পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলতে কি বোঝো? তোকে আমি বারবার করে বলেছিলাম। দেখ, এই যে তোরা ডেফিনেশনটা শিখলি, তোকে এটাই লিখতে হবে। যখন ভ্যালু দিয়ে প্রশ্ন করবে, তখন ভ্যালু দিয়ে উত্তর লিখবি। মানে এই যে আমরা বলছিলাম না, যে কোনো কঠিন পদার্থের, এই যে লিখেছিলাম, তারপরে যে বলেছিলাম কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধির জন্য, এগুলো একক দিয়ে দিয়ে বলছিলাম। যখন তোকে প্রশ্নটা ভ্যালু দিয়ে করবে, তুই তখন একক দিয়ে দিয়ে বলবি না, তুই দেখবি এই ভ্যালুটার একক কি আছে, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স মানে সিজিএস আছে। তখন বলবি কোনো কঠিন পদার্থের 1 সেন্টিমিটার দৈর্ঘ্যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে এত সেন্টিমিটার, তাহলে ওটাই তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আর কিচ্ছু না, জাস্ট এককের বদলে 1 সেন্টিমিটার, 1 ডিগ্রি সেন্টিগ্রেড এইভাবে উল্লেখ করব। দেখ তো লেখা আছে নাকি? বলেছে 1 সেন্টিমিটার বা 1 মিটার পিতলের দণ্ড 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির ফলে, দেখ জাস্ট 1 করে দিয়েছে এককের জায়গায়, এত সেন্টিমিটার বা এত মিটার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। এখানে ডিগ্রি সেন্টিগ্রেড দিয়েছে, তা সত্ত্বেও তারা মিটার কেন দিয়েছে? তার কারণ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াসে যা হয় কেলভিনেও তা হয়। মানে সেলসিয়াসের ক্ষেত্রে আর কেলভিনের ক্ষেত্রে একই হয়। আলফা সি ইকুয়াল টু আলফা কে। তোরা আমাকে একটুখানি বলে দেখা তো, আলফা সি আর আলফা এফ এর মধ্যে কি সম্পর্ক? নিচে কমেন্ট করো। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে পার্থক্য কতবার শিখিয়েছি তুই বল? কোয়েশ্চেন লিক সেট করাতে গিয়ে করিয়েছি, ব্যাচের মধ্যে তো করিয়েছি, ওয়ান শট করাতে গিয়ে করিয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করাতে গিয়ে করিয়েছি, বহুবার দেখিয়েছি। যারা দেখিসনি, ওয়ান শট রিভিশনটা খুলে দেখবি, এরপরে এই ক্লাসটার পরে তুই পুরো তাপটা আরেকবার শিখে যাবি, ভালো করে শিখে যাবি। ওয়ান শট রিভিশন কোথায় পাবি? হয় ডেসক্রিপশন সেকশনের মধ্যে লিংক পাবি, ওয়ান শটের পুরো ফোল্ডারের লিংক পাবি, প্লেলিস্টের লিংক পাবি, আর না হলে পিন কমেন্টের মধ্যে দেখ, যদি থাকে। পিন কমেন্টে না থাকলেও ডেসক্রিপশনের মধ্যে থাকবেই থাকবে। ঠিক আছে, চলো। আচ্ছা, এর মধ্যে পার্থক্য কি হবে? আপাত প্রসারণটা তোরা জানিস, ওটা পাত্রের উপর নির্ভর করে, প্রকৃতটা পাত্রের উপর নির্ভর করে না, ওটা একান্ত নিজস্ব ধর্ম। তোরা জানিস এই যে এরকম পার্থক্যের যে আমি তোকে ছকটা বহুবার করে দেখিয়েছিলাম,
যে এই যে নিজস্ব ধর্ম নয়, এটা নিজস্ব ধর্ম, এরকম 3-4টে পয়েন্ট কিন্তু আমাদের ছেলেমেয়েরা এমনি লিখে দেবে। তারপরে এই যে কোনো নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা বৃদ্ধিতে তরলের একক আয়তনে যে আপাত প্রসারণ হয়, এটা ডেফিনেশন, লিখতেও পারিস নাও লিখতে পারিস। এই যে এর মান পাত্রের উপাদান প্রসারণ গুণাঙ্কের উপর নির্ভরশীল, কারণ পাত্রের জন্যই তো আপাতটা তৈরি হয়েছিল, আর প্রকৃতটা তো পাত্র না থাকলেও এমনি তরলটা যেটা প্রসারিত হয় সেটাই প্রকৃত। আশা করতে পারি বুঝতে পারছি। তার মানে এর মান পাত্রের উপাদানের উপর নির্ভর করে না, গল্প শেষ। তারপরে ভিন্ন ভিন্ন পাত্রের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হবে, কারণ নির্ভর করছিল পাত্রের উপর, কিন্তু নির্দিষ্ট তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান সব ক্ষেত্রে একই থাকে। এটা নিজস্ব ধর্ম নয়, এটা নিজস্ব ধর্ম, সবই ব্যাপার আছে, ঠিক আছে, পারবি এগুলো সব। এদের মধ্যে কোনটির মান বড়? তোরা জানিস প্রকৃত প্রসারণ গুণাঙ্কের যে মান হয় সেটা আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্ক। সুতরাং স্বাভাবিকভাবে আপাতর সাথে পাত্র জুড়ে তবে প্রকৃত হচ্ছে, তার মানে প্রকৃতর মানটা অবশ্যই বড় হয়। তোকে প্রশ্ন করতে পারে কোন ক্ষেত্রে দুটো সমান হয়? যদি পাত্রের উপাদানের প্রসারণের মানটা 0 হয়ে যায়, তাই না? চল, পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্ক 0 হলে দুটো সমান হয়ে যাবে, কারণ এটা 0 তো এটা ইকুয়াল টু এটা, খতম। এগুলো সব এখন বাচ্চাদের খেলা হয়ে গেছে তোদের কাছে। ওকে, আচ্ছা তোদেরকে একটা প্রশ্ন করছি, নিচে কমেন্টে উত্তর দেন। প্রকৃত আর আপাত প্রসারণ গুণাঙ্কের ব্যাপারটা তো পড়েছিস, তুই বলতো দৈনন্দিন জীবনে তরলের প্রসারণ গুণাঙ্কে বা তরলের প্রসারণের একটা ব্যবহারিক প্রয়োগ কি হতে পারে? নেক্সট প্রশ্নটা দেখা যাক কি বলে দিয়েছে। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, আয়তন ও চাপ প্রসারণ গুণাঙ্কের অনুপাত কত? দেখ এখানটায় দুটো বিষয় মনে রাখার মতো আছে। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দেওয়ার সময় কিন্তু চাপটাকে অবশ্যই ধ্রুবক রাখতে হয়, যার কারণটা তোদেরকে গ্যাসের আচরণ চ্যাপ্টারের মধ্যেই শিখিয়ে দেওয়া আছে। আর দ্বিতীয় কথা, এখানে কিন্তু প্রাথমিক উষ্ণতাটাকে অবশ্যই 0 ডিগ্রি সেলসিয়াস ধরতে হয়। এখন তুই বলবি দাদা হঠাৎ করে কোনোটার মধ্যেই ধরলাম না, এখানেই প্রাথমিক উষ্ণতাটাকে 0 ডিগ্রি সেলসিয়াস ধরতে হলো। আমি বললাম তার কারণ আছে ভাই। তোরা জানিস নিশ্চয়ই গ্যাসের ক্ষেত্রে আয়তনের একটা অ্যাব্রাপ্ট পরিবর্তন ঘটে উষ্ণতার সাথে। আজকে তোকে আমি একটা উদাহরণ দিয়ে বলেছিলাম মিও আমরের ক্ষেত্রে, মিও আমরে বলছি কোথায়, বেশ আমাদের এখানে ধর্মতলার নিউ মার্কেটের মধ্যে। ধর তুই নিউ মার্কেটে নতুন জামা কিনতে এসছিস, তুই দেখতে পাচ্ছিস ওখানে তোর জামাটার চারপাশে প্রচুর লোকজন ভিড় করে রয়েছে, তোর জামাটাকে এই টেনে নেবে এই টেনে নেবে এক্ষুনি। তুই সামনে একটা কার্ড দেখতে পেলি, আগে বাগে তুলে পকেট থেকে লাইটার বের করে আগুন জ্বালিয়ে দিলি কার্ডটার মধ্যে, গিয়ে সবার পেছনে পেছনে একটু একটু করে আগুন দিয়ে দিলি। এতে কি হবে? উষ্ণতা বেড়ে গেল। যেই উষ্ণতা বাড়লো ছ্যাঁকা লাগলো, যত ছ্যাঁকা লাগলো সব এদিক ওদিক দৌড়াবে, মানে আয়তনটা বেড়ে গেল। তার মানে উষ্ণতার সাথে সাথে কিন্তু আয়তনের একটা বিশাল পরিবর্তন ঘটে গ্যাসের ক্ষেত্রে। সেই জন্য আমরা যদি আমি ধর প্রাথমিক উষ্ণতা আমার আছে 21 ডিগ্রি সেলসিয়াস, আমি এখানে হঠাৎ করে বললাম আমি এখান থেকেই শুরু করব, মানে 21 ডিগ্রি সেলসিয়াস আমার গ্যাসের আয়তন দরকার, তুই পাবি না আয়তন, তুই পাবি না, তুই বুঝতেই পারবি না প্রাথমিক আয়তন কতটা রয়েছে, তাহলে তুই অন্তিম আয়তনও পাবি না, তুই আয়তনের প্রসারণ গুণাঙ্ক বাড়ি করতে পারবি না। সেই জন্য সেটিং খেলা বুঝিস, প্রথমে উষ্ণতাটাকে সেটিং করে নেওয়া হয়। ও বুঝে নিল যে আমার প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, আমি একটা স্ট্যান্ডার্ড ধরে নিলাম যে এইখানটায় আমার আয়তন আছে V0, আমি এটা জানি, এটা আমার জানা, এটা আমার সেটিং করা আয়তন। এবার এইটার রেসপেক্টে আমি উষ্ণতা বাড়িয়ে, ধর আমি সাপোজ এখান থেকে কিছুটা পরিমাণ উষ্ণতা বাড়ালাম, সাপোজ আমি 1 ডিগ্রি পর্যন্ত নিয়ে গেলাম, এখান থেকে আয়তনটা আমার V1 হলো, আমি ইজিলি বার করতে পারবো কারণ আমি প্রাথমিকটা জানতাম। কিন্তু যদি দুটোই অজানা হয়ে যায় তখন আমি আর বার করতে পারবো না। সেই জন্য প্রাথমিক আয়তনটাকে অবশ্যই 0 ডিগ্রি সেলসিয়াস নিতে হয়, দিস ইজ দ্য অনলি রিজন, আর কিছু না। এইবার তোরা প্রত্যেকে জানিস দাদা 0 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তন V0 হয়ে যায়, আমি বললাম একদম। তার মানে এবার যদি আমি একক পরিমাণ বৃদ্ধি করতে হবে, তো মানে 0 থেকে 1 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি করতে হবে, তাহলে গ্যাসের আয়তন V1 হবে। এবার স্বাভাবিক ব্যাপার, আমি ধরে নিই এখানটায় কোনো একটা র্যান্ডম T ডিগ্রির জন্য ধরছি, তাহলে গ্যাসের আয়তন VT হয়ে গেল। তাহলে তুই বল আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা পি কত হবে? দাদা গামা পি কেন? কারণ চাপটা ধ্রুবক থাকে। বললাম একদম। আয়তনের বৃদ্ধি কতটা? VT মাইনাস V0। প্রাথমিক আয়তন কত? V0। উষ্ণতার বৃদ্ধি কত? T মাইনাস 0। তাহলে কত হয়ে গেল? VT মাইনাস V0 ডিভাইডেড বাই V0 ইন্টু T, এটাই হয়ে গেল গামা পি। তোরা ডেফিনেশন লিখতে পারবি তো? স্থির চাপে আর নির্দিষ্ট ভর, এই কথাটা যেন শুরুতে থাকে, ওইটা বলে তবে ডেফিনেশনটা লেখা শুরু করবি। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করলে, মানে একক পরিমাণ বৃদ্ধি করলে, আর একক পরিমাণ বৃদ্ধি করলো মানেই তো এই টিটা 1 হয়ে গেল। তার প্রতি একক আয়তনে যে পরিমাণ আয়তন প্রসারণ ঘটে তাকে সেই গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। আমি এখানটাতে এটা তোদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে? এই যে প্রতি একক আয়তনে যে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য নির্দিষ্ট ভরের কোনো গ্যাসে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রতি একক আয়তনে যে পরিমাণ আয়তন প্রসারণ ঘটে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। ঠিক আছে, সব তোদের এখন
জানা জিনিস। চার্লসের সূত্র থেকে এর ভ্যালুটা যদি বার করতে দিতে বলে, চার্লসের সূত্র তোরা বারবার করে পড়েছিস এখন, ভিটি ইকুয়াল টু ভি জিরো 1 প্লাস টি বাই 273, এটাই তো চার্লসের সূত্র। বল আয়তন প্রসারণ গুণাঙ্ক কি পড়লি, গামা পি ইকুয়াল টু ভিটি মাইনাস ভি জিরো ডিভাইডেড বাই ভি জিরো ইন্টু টি, তাই তো? এইবার তুই আমাকে একটা কথা বলি, দুটোকে যদি একটু আমরা ট্যালি করি, একটু আগে প্রথমে এদিক ওদিক করে নি। ভিটি মাইনাস ভি জিরো ইকুয়াল টু গামা পি, বা এইভাবে লিখি ভি জিরো ইন্টু গামা পি ইন্টু টি লেখা যায়। এইবার দাদা এই দিকটায় ভিটি রয়েছে, তারপরে সমান চিহ্ন, তাহলে এই দিকটায় আমি ভিটি রাখি, ভি জিরোটাকে এদিকে পাঠাই। ভিটি ইকুয়াল টু ভি জিরো প্লাস ভি জিরো গামা পি ইন্টু টি। এখান থেকে যদি আমি ভি জিরোটাকে কমন নিই, 1 প্লাস গামা পি ইন্টু টি, এই তো ব্যাপার। এটা কার ভ্যালু? ভিটির ভ্যালু। এবার তুই বল, এখানটা একটা ভিটির সমীকরণ, এখানটা একটা ভিটির সমীকরণ, দুটোই তো ভিটি, তাহলে দুটোর ভ্যালুটাই সেম। এবার তাহলে আমি দুটোকে তুলনা করে কি দেখতে পাচ্ছি, এখানেও ভিটি এখানেও ভিটি, ভেরি গুড। এখানেও সমান চিহ্ন এখানেও সমান চিহ্ন, ভেরি গুড। এখানেও ভি জিরো এখানেও ভি জিরো, ভেরি গুড। ব্র্যাকেট শুরু হচ্ছে ব্র্যাকেট শুরু হচ্ছে, ব্র্যাকেট শেষ হচ্ছে ব্র্যাকেট শেষ হচ্ছে, তাহলে ব্র্যাকেটের ভিতরে কি আছে? 1 প্লাস 1 প্লাস, ওকে। এখানে আছে টি বাই 273, এখানে গামা পি ইন্টু টি। আচ্ছা দাদা টি রয়েছে, টি তো রয়েছে, 1 বাই 273 জায়গার মধ্যে কি রয়েছে না গামা পি রয়েছে, তাহলে এই দুটো তুলনা করে আমরা কি পেলাম? গামা পি এর ভ্যালু কত? 1 বাই 273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। আর যদি গামা পি এর ভ্যালু যাই হয়, তাহলে গামা ভি এর ভ্যালু তাই হবে। আয়তন প্রসারণ গুণাঙ্কের ভ্যালু, চাপ প্রসারণ গুণাঙ্কের ভ্যালু একই হবে, তাহলে তাদের যে অনুপাতটা রয়েছে সেই অনুপাতটা কত হবে? 1:1 হয়ে যাবে, গল্প শেষ, খতম। নেক্সট, তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে? আরে ভাই এটা তো পুরো যারা ওয়ান শট দেখিসনি, এটা বিরাট বড় মিস। তাপ পরিবাহিতাঙ্কে এত বড় ডেফিনেশন হয়, মুখস্থ করায়, মুখস্থ সবাই বলে মুখস্থ করে নাও। আমাকে এমনি কতজন ফোন করে যে দাদা এতদিন আমি গাঁথি গাঁথি মুখস্থ করতাম, ধামাকা ব্যাচে ভর্তি হওয়ার পরে তোমার আগের ক্লাসগুলো দেখে এখন মনে হচ্ছে যে না, ভাগ্যিস ভর্তি হয়ে গেছিলাম, ভাগ্যিস বেঁচে গেছি। প্রচুর ছেলে মেয়ে ফোন করেছে। ফাউন্ডেশন ব্যাচের ক্লাসগুলো 5 সেপ্টেম্বর অব্দি রেখেছি, যদিও এই অগাস্ট সেপ্টেম্বর মাস ফাউন্ডেশন পড়ার ক্লাস সময় নয়, ধামাকা ব্যাচেরই ক্লাস করতে হবে তোদেরকে, তাও ফাউন্ডেশনের ক্লাসগুলো রেখে দিয়েছি যাতে কেউ বেসিক রিভিশনটা করতে পারে। এবং এইটুকু তোকে বলতে পারি, এই যে রবিবার থেকে ধামাকা ব্যাচের ক্লাসটাও শুরু হচ্ছে, ধামাকা ব্যাচে যা করাবো আর অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলে যে প্র্যাকটিস করাবো, ওর বাইরে পরীক্ষাতে প্রশ্ন হয় না, হবে না। ভৌত বিজ্ঞান শিখে যাবি, এমন ভাবে শিখবি যাতে ভবিষ্যতে 11-12 ফিজিক্স আর কেমিস্ট্রির বেস এত স্ট্রং হয়ে যাবে তুই নিজে বুঝতে পারবি। সেই সময় তুই আমাকে বলবি দাদা সেবারে তুমি 10 এর মধ্যে যা বলেছিলে, আর তারপরে তোদেরকে 11 কেমিস্ট্রিটাকে আমি বেসিক রিভিশন সিরিজ করাবো, দেখবি না? দেখবি তুই 9 ভুলে গেছিস তো অনেকে, 11 শুরু করার আগে বেসিক রিভিশন সিরিজ করিয়ে তবে শুরু করবো, কিচ্ছু মিস করবো না, তুই দেখতে থাক না, তোর বেস এত স্ট্রং করবো তোকে বাকিদের থেকে আগে নিয়ে যাবোই যাবো। 11 এর ছেলে মেয়েগুলো জিজ্ঞাসা করবি যদি কারো পরিচিত দাদা বা দিদি থাকে, ওদের স্কুলের মধ্যে এখন গিয়ে দেখছে যে বাকিদের কি অবস্থা আর ওদের কি অবস্থা, জিজ্ঞাসা করবি যদি কেউ পরিচিত থাকে আমাদের ব্যাচের মধ্যে, যদি কেউ থাকে। আমি বলেছিলাম কাঁপাবো, কাঁপিয়ে দিয়েছি। ক্লাস 12 এর 20টা সেট কমপ্লিট করে, সিলেবাস তো অনেকদিন আগেই শেষ, 20খানা সেট কমপ্লিট করে দিয়েছি। বিশেষ করে 11 এর ছেলেমেয়েরা বুঝতে পারে, যখন স্কুলের মধ্যে গিয়ে দেখে অর্ধেক জনের কেমিস্ট্রির অবস্থা খারাপ, কিন্তু সে কাঁপিয়ে যাচ্ছে, স্কুলের মধ্যে কিছু প্রশ্ন করছে সে উত্তর দিচ্ছে, কোনো কনসেপ্ট জিজ্ঞাসা করছে সে পারছে, তখন সে বুঝতে পারে দাদা যে কথাটা বলেছিল সেটা মিলিয়ে দিচ্ছে। সবাই যখন চুপ করে বসে থাকবে তোর পেন চলবে। মাধ্যমিকেও বলি, 11এও বলবো, 12এও বলবো, কারণ এই কনফিডেন্সটা তোর মধ্যে আমি বিল্ড আপ করি। মিউ মিউ করে পড়াশোনা হয় না ভাই, তোর মনে হচ্ছে তুই প্রচুর পড়ছিস, মেন জায়গায় গিয়ে যদি নাই পারিস তাহলে সেই পড়াশোনাটা পড়াশোনা নয়। যাই হোক, যদি কেউ চাস ধামাকা ব্যাচের মধ্যে ভর্তি হতে, যদি কেউ চাস প্রপারলি দুটো সিস্টেমকে প্যারালালি রান করাতে, একটা অ্যাডভেঞ্চার একাডেমি ইউটিউব চ্যানেল, একটা ধামাকা ব্যাচ, যদি পুরো আমার স্ক্যানার পুরো রেডিয়াসের মধ্যে থাকতে চাস, তাহলে ভর্তি হওয়ার পদ্ধতিটি দেখবি ডেসক্রিপশন সেকশনের মধ্যে তো পুরোটাই দেওয়া রয়েছে, অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, আমাদের পুরো স্টাডি প্ল্যানের শেষে সবটাই বলে দেওয়া আছে, স্টাডি প্ল্যানের মধ্যেও বলা আছে দুটোকে একসাথে কি করে রান করাতে হবে। আর ভর্তি হওয়ার পদ্ধতি একটা সেপারেট ভিডিও করেও দেওয়া আছে, আমাদের অ্যাপের মাধ্যমে ভর্তি হতে হবে। এখন ওয়ান টাইম 799 ফিস পে করতে হবে, কিন্তু রাখির দিন 27 এবং 28 তারিখ ইন্ডিপেন্ডেন্স ডে অফারটা আবার একবার শুরু করা হচ্ছে, 150 টাকার একটা কুপন থাকবে, যারা চাইছিস তারা এখনো ভর্তি হতে পারিস, এই একবারই ফিস পে করতে হবে, মাধ্যমিক অবধি হয়ে যাবে।
আর এখানে একটা 150 রুপিসের কুপন অ্যাপ্লাই করে তোরা 649 ওয়ান টাইম পে করেও অ্যাডমিশন করতে পারিস এই 27 আর 28 তারিখে। আগের বারে যখন এই কুপনটা দেওয়া হয়েছিল ইন্ডিপেন্ডেন্স ডেতে, আমার সবচেয়ে বড় ব্যাচ এতদিন ছিল 11 কেমিস্ট্রি ব্যাচটা, সেই ব্যাচকে ছাপিয়ে গেছে ধামাকা ব্যাচ, বড় মার্জিনে ছাপিয়ে গেছে। আমি তো ভেবেছিলাম ওই ব্যাচটাকে ছাপানো খুব কঠিন ব্যাপার, কিন্তু ধামাকা ব্যাচ ছাপিয়ে গেছে। এবার বাকিটা দেখ না আমি কি করি। চ, তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে? আরে ভাই তুই আমাকে বল, এই যে কোনো একটা ঘনকাকার এই যে কঠিন পদার্থটা, আমি জাস্ট একটা রাফ ড্রয়িং করে দেখাচ্ছি, কারণ এটা বহুবার তোদেরকে আমি শিখিয়েছি। আমি এখন জাস্ট মানে আর আগের বার লিখে লিখে লেখাতাম কিন্তু সবকিছু, এখন জাস্ট লেখাটা এখানটা দিয়ে দিচ্ছি, আমি এখানটা জাস্ট একটুখানি ডায়াগ্রামটা ড্র করে দেখাচ্ছি। এখানটায় লম্বভাবে তাপ প্রবাহিত হচ্ছে কিউ পরিমাণ তাপ। এই যে এখানে বেদ আছে, সেই বেদটা হচ্ছে টি, কতটা সময় ধরে যাচ্ছে সেটা হচ্ছে টি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হচ্ছে এ। তোরা জানিস যেদিক থেকে যাচ্ছে তার মানে সেটা নিশ্চয়ই গরম, তাহলে উষ্ণতর পৃষ্ঠের উষ্ণতা আমি ধরলাম θ2, যেদিকে যাচ্ছে তার উষ্ণতা আমি ধরলাম θ1, তাহলে নিশ্চয়ই θ2 বড়, কারণ উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠের দিকে যায় একদম। এইবার এই যে পরিমাণ তাপটা সঞ্চালিত হলো, যে পরিমাণ তাপটা প্রবাহিত হলো, এই তাপের মান উষ্ণতার যে পার্থক্য রয়েছে, আচ্ছা বল, উষ্ণতর পৃষ্ঠ θ1, শীতলতর পৃষ্ঠ, উষ্ণতর পৃষ্ঠ θ2, শীতলতর পৃষ্ঠ θ1, তাহলে উষ্ণতার পার্থক্য কত? θ2 মাইনাস θ1। তুই আমাকে বল, উষ্ণতার পার্থক্যটা যত বাড়বে, উষ্ণতার ডিফারেন্সটা যত বাড়বে, তত বেশি বেশি করে তাপ প্রবাহিত হবে। তার মানে দাদা প্রবাহিত তাপের মানটা θ2 মাইনাস θ1 এর সাথে সমানুপাতিক। তুই বল, আমি তাপ প্রবাহের সময় যত বাড়াবো তত বেশি বেশি করে তাপ প্রবাহিত হবে, তার মানে প্রপোর্শনাল টু টি। আর যেহেতু এটা তলের সাথে লম্বভাবে যায়, সেই জন্য ক্ষেত্রফল যত বাড়বে তত প্রবাহিত তাপের পরিমাণ বাড়বে। আচ্ছা এই যে বেদ রয়েছে, বেদ মানে কি? কতটা চওড়া, যত চওড়া হবে তাপ যেতে অসুবিধা হবে, তার মানে কিউ প্রপোর্শনাল টু 1/d। ব্যস্তানুপাতিক সম্পর্ক একটার সাথে। দাদা যদি চারটাকে যৌগিক ভেদের মাধ্যমে জুড়ে দিই, তাহলে 4 জায়গাতে কিউ আছে বলে কিউ লিখলাম, আর বাকি সবকটাকে গুণ করে দাও, এ θ2 মাইনাস θ1 ইন্টু টি ডিভাইডেড বাই ডি, এই তো করতে হয়। বললাম একদম। দাদা এই সমানুপাতিক চিহ্নটাকে যখন আমরা তুলছিলাম তখন একটা কে ধ্রুবক আসছিল, বললাম হ্যাঁ। θ2 মাইনাস θ1 আসছিল, ইন্টু টি আসছিল, ডিভাইডেড বাই ডি আসছিল, বললাম হ্যাঁ। এই যে কেটা এলো, এটাকেই তো আমরা তাপ পরিবাহিতাঙ্ক বলে থাকি, বললাম একদম। দাদা তাপ পরিবাহিতাঙ্কের ডেফিনিশনটা লিখবো কি করে? রিভিশন করার জায়গা, জাস্ট মনে করিয়ে দিচ্ছি, তোরা এগুলো সব পারিস। কোনাকুনি গুণ কর, কিউ গুণ ডি, বাকিটা নিচে পাঠা, এ θ2 মাইনাস θ1 ইন্টু টি। এইবার দাদা আমি জানি একক করতে হবে, মানে এক করতে হবে, বললাম একদম। কাকে কাকে? দাদা এটা গলায় আছে মানে এটাকেও 1 করতে হবে, θ2 মাইনাস θ1টাকেও 1 করতে হবে, টিটাকে 1 করতে হবে, আর এই ডিটা ওপরে আছে এইটাকেও 1 করতে হবে। যদি চারটেকে 1 করে দিস, যদি এই চারটেকেই 1 করে দিস, তাহলে কে এর ভ্যালুটা কার সাথে সমান হয়ে গেল? কিউ এর সাথে সমান হয়ে গেল। এবার কিভাবে লিখতে হয় দাদা? আমরা লেখাটা একটুখানি জাস্ট মন দিয়ে দেখ, তারপর আমি তোকে ওটা দেখাচ্ছি। লিখতে হয় একক বেদ, দেখ ডিটা তো বেদ ছিল আর এটা তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল, এই জন্য এই দুটোকে যখন আমি একক করে দিয়েছি সেই জন্যই লিখছি একক বেদ ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন ঘনকাকার পরিবাহীর দুটি বিপরীত তলের মধ্যে একক উষ্ণতার পার্থক্যের জন্য পরিবাহীটির উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠে তলের সাথে লম্বভাবে, এখনো একটা বাকি, প্রতি একক সময়ে যে পরিমাণ তাপ সঞ্চালিত বা প্রবাহিত হচ্ছে তাকেই সেই কঠিন পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলে। আরেকবার বলছি, একক বেদ ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন একটি ঘনকাকার পরিবাহীর দুটি বিপরীত তলের মধ্যে একক উষ্ণতার পার্থক্যের জন্য পরিবাহীটির উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠে তলের সাথে লম্বভাবে প্রতি একক সময় যে পরিমাণ তাপ প্রবাহিত হয় তাকে সেই কঠিন পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলে। খতম, শেষ, কোনো মুখস্থের গল্প নেই, এটাই কনসেপ্ট। চ বাকি দেখে নিস, এগুলো সব লেখা রয়েছে।
মাত্রা একক ফেকক সব লেখা শিখিয়ে দিয়েছিলাম, কিন্তু এগুলো কিচ্ছু মুখস্থ করতে হয় না, সব বেরিয়ে যায় ভাই। তুই যদি একটু একক দেখিস, কিউ ইকুয়াল টু কে থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি ডিভাইডেড বাই ডি, তাহলে কে এর একক বার করতে গেলে কিউ গুণ ডি ডিভাইডেড বাই এ থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি হয়। বল কিউটা কি? তাপ। তো তাপ মানে কি? জুল। ডি মানে বেদ, এসআই তে মিটার, এ মানে ক্ষেত্রফল, মিটার স্কোয়ার। উষ্ণতার পার্থক্য এসআই ইউনিট কেলভিন। এটা কি? সময় সেকেন্ড। আরে জুল পার সেকেন্ড মনে পড়ছে? কার্য বাই সময়, শক্তি বাই সময়। জুল পার সেকেন্ড ওয়াট লিখতে হয়। দাদা একটা মিটার দিয়ে আরেকটা মিটার কেটে গেল, তাহলে মিটার ইনভার্স। কেলভিন উপরে গেলে কেলভিন ইনভার্স। গল্প শেষ। চল খতম। এইভাবেই ভৌত বিজ্ঞান পড়তে হবে ভাই। আমি একটাই সাবজেক্ট পড়াই, কিন্তু যেটা পড়াই সেটা কাঁপানোর দায়িত্ব নিই। একটা সাবজেক্টেই মনোনিবেশ করি। তুই দেখবি আমার চ্যানেলের মধ্যে আর কোনো সাবজেক্ট নেই, একটাই, ওয়ান ক্লাস ওয়ান সাবজেক্ট, ওয়ান চ্যানেল ওয়ান সাবজেক্ট। যেটা পড়াবো কাঁপিয়ে দেবো। এই জন্যই এত ভরসা করে ছেলেমেয়েরা। এই জন্যই কমেন্ট সেকশনের মধ্যে এসে লেখে মাধ্যমিক ভৌত বিজ্ঞান মানেই অ্যাডভেঞ্চার একাডেমি। এই জন্যই লেখে ভাগ্যিস অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটা খুঁজে পেয়েছিলাম। কারণ এই পরিশ্রমটা করতে হয়, রাত ভিত জেগে করতে হয়, এই ভরসাটা তৈরি করতে হয়। চ আমি 10 লেভেলেও যেমন একটাই সাবজেক্ট পড়াই, 11-এ চাইলে 11-12-এর ছেলেমেয়েরা মাথা খারাপ করে দেয় যে দাদা দুটো সাবজেক্ট শুরু করো। কারণ 10-এ ফিজিক্যাল সায়েন্স পুরোটাই পড়ে আছে, বলে দুটো সাবজেক্টই শুরু করো। দুটো সাবজেক্ট তো পসিবল নয় একজনের পক্ষে, তাই না? এত বড় বড় সিলেবাস। ওই জন্য সবসময় যেটা করাবো সেটা কাঁপাবো। চ বাকি এগুলো জানিস তো কি করে করতে হয়? সিজিএস একক বলে দিয়েছে, সিম্পল এককের জায়গায় ভ্যালু বসাবি, গল্প শেষ করে দিবি। তাপ পরিবাহিতাঙ্ক থেকে তাপীয় রোধের রাশিমালা। ভাই ভাই ভাই, কিউ ইকুয়াল টু কে এ থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি ডিভাইডেড বাই ডি। তুই আমাকে একটা কথা বলতো ভাই, মনে পড়ছে এই যে বর্তনীটা ছিল এ, এই যে ছিল বি, তুই বল এ প্রান্তের বিভব কত ছিল ভি এ, বি প্রান্তের বিভব কত ছিল ভিবি? আমরা ধরে নিয়েছিলাম এ প্রান্তেরটা বেশি, মানে ভি এ ইজ গ্রেটার দেন ভিবি। তার মানে এদিক থেকে এদিকে কারেন্ট যাবে, টপ ফিজিক্সের কনসেপ্ট। দাদা এখান থেকে আই কারেন্ট যাচ্ছে ধরে নাও, তাহলে এখানটায় রোধটা ছিল আর। যদি তাই হয় তাহলে আমরা জানতাম ভি এ মাইনাস ভিবি বিভব প্রভেদ ইকুয়াল টু ওহমের সূত্র অনুযায়ী ভি ইকুয়াল টু আই আর। ভেরি ইম্পর্টেন্ট রিলেশন দাদা। তাহলে আই ইকুয়াল টু ভি এ মাইনাস ভিবি ডিভাইডেড বাই আর হয়ে যেত। আমি বললাম হ্যাঁ। দাদা এই আইটা কি ছিল গো? আমি বলছি এটা ছিল হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, মানে মানে আধান প্রবাহের হার, যতটা আধান প্রবাহিত হচ্ছে একক সময়। বললাম আচ্ছা, এবার এদিকটা এইটার মতো করে এটাকে তৈরি কর। বল এখানটায় বিভবের পার্থক্যের জন্য কারেন্টটা প্রবাহিত হচ্ছে, এখানে উষ্ণতার পার্থক্যের জন্য তাপটা প্রবাহিত হচ্ছে। মিলছে কিছুটা? এখানে বিভবের পার্থক্যটাকে ওপরে রাখা হয়েছে, তাহলে এখানেও শুধুমাত্র উষ্ণতার পার্থক্যটাকেই আমরা ওপরে রাখবো। আচ্ছা ভেরি গুড। আচ্ছা দাদা এই পাশে কি রাখা হয়েছে? না আধান প্রবাহের হার, মানে আধান বাই সময়, তাহলে এদিকে রাখবো তাপ বাই সময়। বললাম একদম। তাহলে কি করব? না তাপের তলায় সময়টাকে নিয়ে যতটা তাপ ডিভাইডেড বাই সময়। আর এখানে এখানে দেখ, এখানে ভি এ মাইনাস ভিবি ওপরে আছে, তাহলে থিটা টু মাইনাস থিটা ওয়ানটাকে ওপরে রাখলাম। আর বাকিগুলোকে দাদা আর তো কিছু ওপরে রাখতে পারবো না। আর কিউ এর তলায় আমি তো টি নিয়ে চলে এসেছি, এবার কি করব? আমি বললাম এবার একটু অঙ্কের ভ্যালু লাগিয়ে দে, অঙ্কের ব্যাপারটা লাগিয়ে দে। যে কে টা ওপরে আছে তার মানে নিশ্চয়ই এটা ডি এর তলায় ছিল, তাহলেই তো ঘুরে ওপরে উঠে যাবে। ডি এর তলায় থাকলে ঘুরেই তো ওপরে উঠে যাবে। একটু ম্যাথামেটিক্স লাগিয়ে দিলাম। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স ইন্টারলিঙ্ক। কাউকে কেমিস্ট্রি পড়তে হলে তাকে ফিজিক্স আর ম্যাথামেটিক্স পড়তে হয়, ফিজিক্স পড়তে গেলে কেমিস্ট্রি ম্যাথামেটিক্স পড়তে হয়, ম্যাথামেটিক্স পড়তে গেলে ফিজিক্স কেমিস্ট্রি পড়তে হয়, তিনটে লিঙ্ক। এইবার দাদা ম্যাচিং করো। বললাম আচ্ছা এই কিউ বাই টি, এই দেখো কিউ বাই টি যেটাকে আমরা আই লিখছি, এটাকেও তুই লিখতে পারিস আই এইচ, কোনো ব্যাপার না। থিটা টু মাইনাস থিটা ওয়ান ডিভাইডেড বাই ডি বাই কে। এই দেখো উষ্ণতার পার্থক্য, এই দেখ বিভবের পার্থক্য, এই দেখ তড়িৎ রোধ, তাহলে এই ডি বাই কে এটা কি? তাপীয় রোধ। তাহলে আর এইচ মানে তাপীয় রোধ লেখা যায় ডি বাই কে এ। গল্প শেষ, খতম। নে চল পরেরটা। কি ছিল ভাই? দ্বিধাতব পাত কি? দুটো পাত আছে, ডিবেট দিয়ে জয়েন করে দে। থার্মোস্ট্যাট ফ্যাটের মতো যন্ত্রে খুব কাজে লাগে। দ্বিধাতব পাত থাকে, ধাতব একটা অংশ থাকে, এমনি করে কানেক্ট থাকে। যেই আবার উষ্ণতা বেড়ে যায় দ্বিধাতব পাতটা বেঁকে যায়, সঙ্গে সঙ্গে বর্তনী ছিন্ন হয়ে যায়, বন্ধ হয়ে যায় মেশিন। ইলেকট্রিক ইস্ত্রি ফিস্ত্রিতে লাগানো হয়, রেফ্রিজারেটের মধ্যে লাগানো হয়। আবার যখন উষ্ণতা আগের জায়গায় চলে আসে, আবার থার্মোস্ট্যাটের মধ্যে ওই দ্বিধাতব পাতটা সোজা হয়ে আবার কানেক্ট করে, আবার যন্ত্রটা চালু হয়ে যায়।
আবার উষ্ণতা যখন বেড়ে যায় আবার ছক করে বেঁকে যায়, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। এগুলো খুব সহজ মেকানিজম। দেখবি আগেকার দিনের ফ্রিজ টিজের মধ্যে কট 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 করে মাঝে মধ্যে আওয়াজ হয়, হঠাৎ করে কম্প্রেসার চালু হয়ে গেল, হঠাৎ করে বন্ধ হয়ে গেল, এই হচ্ছে বিষয়। কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? অবশ্যই 4°C। ঠিক আছে, ব্যতিক্রান্ত প্রসারণ জানিস তো, 9 পড়েছিস। ইঞ্জিন হজের পরীক্ষা থেকে জানা যায় বিভিন্ন পদার্থের ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান বিভিন্ন হয়। আদর্শ সুপরিবাহী তাপ পরিবাহিতাঙ্ক কত? নিচে কমেন্ট করে বলে দে প্রত্যেকে। আজকের মতো এখানেই তাপ শেষ হয়ে গেল, গল্প শেষ করে দিলাম। 10টা প্রশ্ন বুঝতে পারছিস? পুরো চ্যাপ্টারটা ঘুরে দেখে নিল তো? স্থিতপূর্ব অবস্থা, শীতাবস্থা কাকে বলে রে? একটু নিচে কমেন্ট করে জানাতো। আর মোটামুটি সেগুলো সব পড়ে নিয়েছিস তোরা, আর কিছু আলাদা করে নেই। গরুর গাড়ির চাকা ফাঁকা আর ওইসব বলে লাভ নেই, রেলগাড়ি সব সব তোরা জানিস, ওগুলো নিয়ে আলাদা করে কিছু বলছি না। নেক্সট কি দেবো বল, একটু নিচে কমেন্ট কর। পরমাণু নিউক্লিয়াস 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 খুব শুনছি আমি আজকাল, সবাই বলছে কমেন্টে। বল দেখি কি লাগবে এবার। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। জয় ধামাকা।